আমাদের আজকের কাহিনীর নাম জননীর অগ্নি পরীক্ষা। এটি এক নারীর জীবন সংগ্রামের কাহিনী, যেখানে প্রসবের আনন্দ মিশে গিয়েছিল জীবনের নিষ্ঠুরতম আঘাতে। যে পরিবার 7 বছর ধরে প্রার্থনা করে সন্তানের আগমনের জন্য অপেক্ষা করেছিল, তারাই মুহূর্তের মধ্যে সদ্যজাত শিশুটিকে অভিশাপ বলে দূরে ঠেলে দেয়। স্বামী ছুঁড়ে ফেলে দেয় তালাকের কাগজপত্র, আর নিজের মা দেন বেঁচে না থাকার অভিশাপ। কিন্তু এই আঘাত কল্পনার নয়, শ্রেয়ার ভেতরের মাকে এক দুর্জয় শক্তিতে পরিণত করে। একাকিত্বের সেই অন্ধকারাচ্ছন্ন পথে সদ্যজাত আকাশের নিঃশ্বাসী হয়ে ওঠে তার বাঁচা এবং লড়াইয়ের একমাত্র কারণ। এটি সেই গল্প যেখানে একজন মা তার সন্তানের অধিকারের জন্য পৃথিবীর সমস্ত কটু কথা ও অপমানের বিরুদ্ধে বিচারকের দরবারে এবং সমাজের সামনে মাথা উঁচু করে দাঁড়ান। দেখুন কিভাবে এক পঙ্গু শিশুর জন্ম তার জননীকে করে তোলে এক দুর্ভেদ্য ঢাল, এবং কিভাবে জননীর সাহস ও সন্তানের নিষ্পাপ হাসি জয় করে নেয় সমস্ত অন্ধকার। বিয়ের 7 বছর পর যখন আমি শ্রেয়া, মূল নাম কল্পনা, প্রথম গর্ভবতী হলাম, তখন আমার আনন্দের আর সীমা ছিল না। মনে হচ্ছিল যেন আমার অসম্পূর্ণ জীবন রঙে ভরে গেছে। ঘরে প্রথমবারের মতো হাসি খুশির পরিবেশ ছিল। শাশুড়িমা বারবার আত্মীয়স্বজনদের ফোন করে বলতেন, 7 বছরের প্রার্থনা সফল হয়েছে, পুত্রবধূ শ্রেয়া মা হতে চলেছে। স্বামী অনিক, মূল নাম সাহিল, তো যেন আমাকে চোখে করে রাখত। সে প্রায়ই বলতো, এখন থেকে তুমি নিজের পুরো যত্ন নেবে, আমি তোমাকে কোনো কিছুর অভাব হতে দেব না। এবং আমার জন্য ফল, ওষুধ, ছোট ছোট জিনিস নিয়ে আসত। সেই সময় আমার মনে হতো যে পৃথিবীর সবথেকে ভাগ্যবতী নারী আমিই। 9 মাস ধীরে ধীরে কেটে গেল, এবং প্রতিবার আল্ট্রাসাউন্ড রিপোর্ট দেখে মন আনন্দে ভরে উঠত। কখনো মা লাড্ডু নিয়ে আসতেন, আবার কখনো শাশুড়িমা প্রতিবেশীকে ডেকে বলতেন, দেখো এবার আমাদের কোল ভরবে। আমিও স্বপ্নে আমার সন্তানের ছোট ছোট হাত পা দেখেছিলাম, তার পায়ের শব্দ শুনেছিলাম। প্রসবের সময় ঘনিয়ে এলো, আর পুরো পরিবার প্রার্থনা করতে লাগল। সেই দিনটিও এলো যখন আমাকে সিটি হসপিটালে নিয়ে যাওয়া হলো। অপারেশন হওয়ার কথা ছিল, তাই আমাকে অজ্ঞান করে দেওয়া হলো। যখন আমার চোখ খুলল, তখন সবার আগে আমি আমার স্বামীর মুখ খুঁজলাম। আশা করেছিলাম সে হেসে বলবে, অভিনন্দন, আমাদের ছেলে হয়েছে। কিন্তু তার চোখে খুশি ছিল না, ছিল রাগ আর আঘাত। তখনই নার্স আমার কাছে এলেন এবং ফিসফিস করে বললেন, অভিনন্দন, ছেলে হয়েছে। আমি দুর্বল হাতে বাচ্চাটিকে ধরার চেষ্টা করলাম, এবং যেই তাকে আমার বুকের কাছে তুলে নিলাম, আমার বুক ভরে এলো। তার মুখটা গোলাপি ছিল, চোখ দুটো বন্ধ, কিন্তু যেই নিচে তাকালাম, আমার শ্বাস আটকে গেল, আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। শিশুটি জন্ম থেকেই একটি পা ছাড়া জন্মেছিল। আমার চোখ জলে ভরে গেল, কিন্তু পরের মুহূর্তেই আমি তাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলাম এবং বললাম, তুমি অসম্পূর্ণ নও আমার সোনা, তুমি আমার পুরো পৃথিবী। কিন্তু অনেক হঠাৎ চিৎকার করে উঠল, এটা কি? এই বাচ্চা আমার হতে পারে না, আমাদের পরিবারে এমন কখনো হয়নি, এই সব তোর জন্য হয়েছে, তুই অলক্ষী। আমি কাঁদতে কাঁদতে বললাম, অনেক পাগলামি করো না, এটা তো ভগবানের ইচ্ছে। ডাক্তার বলছিলেন যে কখনো কখনো জন্মগতভাবেই এমনটা হয়, এতে আমার বা বাচ্চার কি দোষ? অনেক রাগে আমার হাত থেকে বাচ্চাটিকে টেনে নিতে চাইল, কিন্তু আমি তাকে আরও শক্ত করে ধরে রাখলাম। সে চেঁচিয়ে বলল, আমি এমন বাচ্চা মানুষ করব না, এটা সন্তানের নামের কলঙ্ক। কিছুক্ষণ পরেই সে নিজের পকেট থেকে কাগজ বের করল এবং আমার সামনে ছুঁড়ে ফেলল, তালাকের কাগজপত্র, যেন আগে থেকেই প্রস্তুতি নিয়ে এসেছিল। সে আমাকে বলল, এক্ষুনি সই কর, আমি এই মহিলাকে এবং এই অসম্পূর্ণ সন্তানকে আমার জীবন থেকে বের করে দিচ্ছি। আমার কানে যেন বোমা ফাটল। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। আমার শরীরে তখনও অপারেশনের ব্যথা, হাত কাঁপছিল, কিন্তু আমি সন্তানকে ছাড়তে অস্বীকার করলাম। এর মধ্যে আমার মা ঘরে এলেন। আমি ভাবছিলাম যে এবার মা আমাকে সাহস দেবেন, কিন্তু মা বাচ্চাটিকে দেখলেন এবং তার মুখ কালো হয়ে গেল। তিনি মাথা ধরে কাঁপতে কাঁপতে বললেন, যদি তুই মরে যেতিস তবে ভালো ছিল, এই দুর্নামের চেয়ে ভালো ছিল যে তুই বেঁচে না থাকতি। তার কথা শুনে মনে হলো যেন কেউ আমার হৃদয় চিড়ে দিয়েছে। আমি কাঁদতে কাঁদতে বললাম, মা, তুমিও? এ তো আমার সন্তান, তোমার নাতি। মা নিজের অশ্রু মুছে বললেন, বেটি, সমাজ তোকে বাঁচতে দেবে না। তোর স্বামী তোকে ছেড়ে দিয়েছে, এবার তোর শাশুড়িও তোকে বাড়ি থেকে বের করে দেবে। লোকে কটু কথা বলবে। আমি কাঁপতে কাঁপতে ঠোঁটে বললাম, যদি আমার বেঁচে থাকাকে আপনারা দুর্নাম মনে করেন তবে তাই হোক মা, কিন্তু আমি আমার ছেলেকে ছাড়ব না। পুরো পৃথিবী ছেড়ে দিলেও আমি একে নিয়ে বাঁচব, লড়াই করব। বাচ্চাটি আমার বুকের সাথে লেগেছিল, তার শ্বাস প্রশ্বাস উষ্ণ ছিল, যেন বলছিল, মা,
তুমি হার মানবে না। আমি মনে মনে তাকে একটা নাম দিলাম, আকাশ। নার্স এসে ওষুধ দিলেন এবং নরম স্বরে বললেন, দিদি সাহস রাখুন, সব ভালো হবে। বাচ্চার মন সবথেকে শক্তিশালী হয়, শুধু মায়ের হাত চাই। আমি হেসে বললাম, মায়ের হাত কোনো কাগজের থেকে দুর্বল হয় না। সকাল হতেই শাশুড়ি আর ননদ এসে হাজির। শাশুড়ি কোনো খোঁজখবর না নিয়েই বাচ্চার মুখ দেখার জন্য চাদর সরালেন। তারপর বাঁকা করে আমার দিকে দেখে বললেন, সমাজের কাছে কি মুখ দেখাবো আমি? 7 বছর পরেও এই অসম্পূর্ণ সন্তান কপালে জুটল। ননদ বিষাক্ত স্বরে বলল, দাদা ঠিকই করেছেন, এমন বাচ্চার সাথে সারা জীবন আটকে থাকা বোকামি। আমার মাথা গরম হয়ে উঠল। আমি বললাম, এ আমার সন্তান, আর যদি সমাজের কাছে মুখ দেখাতে হয় তবে দেখান। ডিএনএ রিপোর্টও সাথে রাখুন, যাতে মিথ্যে কম ছড়ায়। এই বাচ্চার মধ্যে আমার যতটুকু অংশ আছে ঠিক ততটুকুই আপনার ছেলেরও আছে। মা ঘরের কোণে দাঁড়িয়েছিলেন। রাতের কটু কথা তার মুখে অনুশোচনার মতো জমেছিল। আমি তার দিকে তাকাতেই তিনি চোখ নামিয়ে বললেন, বেটি, রাতে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমার গলা ভারী হয়ে গেল। মা, সব কিছু ভেঙে গেছে, কিন্তু আমি ভাঙব না, কারণ আমার হাতে আমার সন্তান আছে। শুধু তোমরা আমার পাশে থেকো। মা আমার বিছানার কাছে এসে বসলেন এবং কাঁপানো হাতে আমার কপালে আঙুল বোলালেন, আমি তোমার সাথে আছি। কাল আমার মুখ ফসকে গিয়েছিল, আজ থেকে আমার সাহস টলবে না। দুপুরে ডাক্তার সমীর রায়, মূল নাম গৌরব শর্মা, এলেন। তার গলায় আইডি কার্ড ছিল। তিনি হেসে বললেন, নমস্কার, আমি রিহার্ট স্পেশালিস্ট। নার্সিং স্টাফ আমাকে কেসটা বলেছেন। যদি আপনি চান তবে আমরা এখন থেকেই বাচ্চার জন্য প্ল্যান শুরু করতে পারি। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি অনিকের বন্ধু? তিনি থমকে গেলেন, তারপর বললেন, হ্যাঁ, একসময় ছিলাম, কিন্তু আজ আমি এখানে কেবল একজন ডাক্তার হিসেবে এসেছি। আমি বললাম, ছেড়ে দিয়েছে তো কি হয়েছে? ভগবান আমাকে শক্ত রেখেছেন। বলুন, আমার ছেলে আকাশের জন্য এখন কি করতে হবে? ডাক্তার সমীর ফাইল খুলে বোঝাতে লাগলেন, প্রথম ধাপ হল বাচ্চাকে ছোঁয়া এবং হালকা ব্যায়ামের মাধ্যমে ভারসাম্য শেখানো। পেশিগুলিকে শক্তিশালী করতে হবে। পরে কৃত্রিম পা লাগানো হবে। এটা একটি দীর্ঘ প্রক্রিয়া, কিন্তু সম্ভব, যদি আপনি সাহস করে পাশে থাকেন। আমি বললাম, আমি পুরোপুরি প্রস্তুত। সন্ধ্যা নাগাদ আমাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলো। হাসপাতালের বাইরে শাশুড়ি দূর থেকে দেখতে লাগলেন। ননদ মুখ বেঁকিয়ে বলল, মা, ছেড়ে দাও এদের। শাশুড়ি বললেন, শিকার? এমন বাচ্চাকে কে শিকার করে? আমি অটোতে বসতে বসতে ফিরে বললাম, মা শিকার করে, ভগবান শিকার করেন, আর এই দুটোই যথেষ্ট। বাকি দুনিয়া শিখে যাবে। বাড়ি ফিরে দরজায় পা দিতেই দম বন্ধ লাগছিল। এটা সেই ঘর যেখানে আমার শৈশব কেটেছে। মা বিছানা পাল্টে দিলেন। প্রতিবেশী রমা কাকিমা, নাম পরিবর্তন, সুজি নিয়ে এলেন। বেটি, সন্তান ভগবানের দান, পা কম থাকলে কি হবে? উড়ান তো মন থেকে হয়। আমি বললাম, কাকিমা, আপনার কথা মন ছুঁয়ে গেল। রাতে তালাকের সমন এলো। শারীরিক অভাবের কারণে মানসিক কষ্ট, বৈবাহিক জীবন অসম্ভব, হেফাজত অস্বীকার। আমি কাগজটা ভাঁজ করে আকাশের দিকে তাকিয়ে রইলাম। সে আমার আঙুল ধরেছিল। আমি লিগ্যাল এইড হেল্পলাইনে ফোন করলাম এবং সব বললাম। ওপার থেকে বলা হলো, কাল সকাল 10টায় আসুন। মা জিজ্ঞেস করলেন, কোথায়? কোর্টে। আমি হেসে দিলাম, মা, যখন নিজের সন্তানের সম্মানের প্রশ্ন, তখন রাস্তা তৈরি করতে হয়। পরের দিন সকালে ডক্টর সমীল বাড়িতে এলেন। আকাশকে কোলে তুলে টামি টাইম করালেন, তুলোর বল দিয়ে খেলা শেখালেন এবং বললেন, সাব্বাস চ্যাম্পিয়ন। যেতে যেতে সফট সকেট দিলেন এবং পেরেন্ট সাপোর্ট গ্রুপের কথা বললেন। দুপুরে লিগ্যাল এইড সেন্টারে পৌঁছলাম। উকিল অনন্যা, মূল নাম গীতা, সব শুনলেন এবং বললেন, অভিনন্দন, আপনি অধিকারের পথ বেছে নিয়েছেন। ভরণ পোষণ, হেফাজত, শিশুর অধিকার, অক্ষমতার অধিকার, সব বোঝাবো। আমি ডিএনএ রিপোর্ট রেখে দিলাম। অনন্যা হাসলেন। খেলা ঘুরছে। আমি বললাম, আমার নাম শুধু শ্রেয়া, আর আমি আকাশের মা। তিনি মতনত করলেন। প্রথম নোটিস আমরা পাঠাচ্ছি। সন্ধ্যায় নন্নিজি এলেন। অনিকের জ্যাঠার পোলিও ছিল, তখন সবাই তাকে মানুষ করেছে, এখন কেন কটু কথা? আমি বললাম, আমার অতীতের সাহারা চাই না, আমার বর্তমানই যথেষ্ট। রাতে মা বললেন, মাসির বাড়িতে চল। আমি বললাম, কটু কথা শুনলে সাহস বাড়ে, আমি এখানেই থাকব, কাল অক্ষমতার কার্ডের প্রক্রিয়া শুরু করব। মা বললেন, তুই আমার মেয়ে, কালকের ভুল ক্ষমা করে দে। আমি তার কোলে মাথা রেখে কেঁদে ফেললাম। মা, সন্তানের সম্পর্ক ভুল হয় না। পরের দিন সকালে আমি দিব্যাঙ্গ সহায়তা কেন্দ্রে পৌঁছলাম। লম্বা লাইন ছিল। সৌমেন নামের একটা ছেলে, নাম পরিবর্তন, হুইলচেয়ারে বসে সাহায্য করতে এলো।
দুনিয়াটা তেমনই লাগে যেমনটা মা শেখান। মেডিকেল বোর্ড মূল্যায়ন করল, 6 মাসে বসা, তারপর হাঁটা সম্ভব। আমি বললাম, হার মানা শব্দটা আমার অভিধানে নেই। রাতে অনিকের ফোন এলো, কোর্টে দেখা হচ্ছে, তুই মানসিক অস্থির। আমি বললাম, আমি এখন আর সেই শ্রেয়া নই। মা বললেন, কাল আমি তোর সাথে যাব। রাতে অজানা নাম্বার থেকে ভিডিও এলো, অনেক খারাপ কথা বলছিল। আমি সেটা অনন্যাকে ফরওয়ার্ড করলাম। উত্তর এলো, গেম অন। রাত কাটল, সকাল হলো, আমি শাড়ি পরে তৈরি হলাম। মা কপালে কাজল লাগিয়ে দিলেন। বাড়ি থেকে বেরোনোর সময় মনে মনে বললাম, আজ থেকে ভয় নয়, শুধু লড়াই আর জয়। মা আমার হাতে চাপ দিলেন, সত্যের সামনে মিথ্যে টেকে না। কোর্টের করিডোরে ভিড় ছিল। অনন্যা বললেন, প্রমাণ দিয়ে কাজ করব। অনিক এলো, চোখ রাঙালো। বিচারক মামলা শুরু করলেন। অনিকের উকিল, মানসিক, সামাজিক আঘাত, সম্মান বিপন্ন। অনন্যা, কিসের অভাব, অপরাধ কি? ডিএনএ 99.9% পুত্র। ভিডিও দেখানো হলো। অনিক রেগে গেল। আমি আকাশকে বুকে চেপে চুপ করে রইলাম। হাসপাতালে অনিক এবং তার মা বোন আমাকে গালমন্দ করছিল, সেটা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। ননদ বলছিল, এমন মহিলাদের উচিত শিক্ষা দেওয়া হোক। আর অনিক বলছিল, এই বাচ্চা আমার নয়, আমি এর থেকে মুক্তি চাই। বিচারক কঠিন স্বরে বললেন, এটা খুবই গুরুতর। স্বামীর কর্তব্য স্ত্রী এবং সন্তানের রক্ষা করা, তাদের অপমান করা নয়। আমার চোখে জল ছিল, কিন্তু এই জল দুর্বলতার নয়, বরং শান্তির, যে সত্যের আলো মিথ্যেতে কেটে দিয়েছে। তারপর বিচারক আমার দিকে তাকালেন, আপনি কিছু বলতে চান? আমি কাঁপানো ঠোঁটে বললাম, মাননীয়, 7 বছর পর যখন আমার কোল ভরেছিল, আমি ভেবেছিলাম যে আমার পৃথিবী সম্পূর্ণ হয়ে গেছে। কিন্তু আমার স্বামী আমার সন্তানকে অভিশাপ মনে করে দূরে ঠেলে দিল। আমার নিজের মাও পর্যন্ত বলে দিলেন, তুই যদি মরে যেতিস। কিন্তু আমি সেই সন্তানকে বুকে জড়িয়ে ধরলাম এবং ভাবলাম, এ অসম্পূর্ণ নয়, আমার পুরো পৃথিবী। আজ আমি আদালতের কাছে এটাই বলতে চাই, আমার সন্তান বাঁচতে চায়, অধিকার নিয়ে বাঁচতে চায়। আমি তার কাছ থেকে তার অধিকার ছিনিয়ে নিতে দেব না। পুরো কোর্টরুমে নিস্তব্ধতা নেমে গেল। অনিকের চোখ নুয়ে গেল। বিচারক পরবর্তী তারিখ পর্যন্ত শুনানি স্থগিত রাখলেন, তবে স্পষ্ট বলে দিলেন, এই আদালতের প্রাধান্য হল সন্তানের কল্যাণ, কারো মিথ্যে অহংকারের রক্ষা নয়। কোর্ট থেকে বেরোনোর সময় মা আমার কাঁধে হাত রাখলেন। বেটি, আজ তুই আমার চোখ খুলে দিলি। সত্যি, তুই শুধু আমারই নয়, তুই এই ঘরের শক্তি। আমি আস্তে করে বললাম, মা, যদি তুই শুধু আমারই নয়, তুই আমার শক্তি। আমি আস্তে করে বললাম, মা, যদি আপনি পাশে না থাকতেন তাহলে হয়তো আমি ভেঙে পড়তাম। মায়ের চোখও ভিজে গেল। আগে আমি ভুল করেছিলাম, কিন্তু এখন আমি তোকে একা ছাড়ব না। কোর্ট থেকে ফেরার পর আমি ক্লান্ত হয়ে গেছিলাম, কিন্তু মনের কোনো এক কোণে অদ্ভুত শান্তি ছিল। প্রথমবারের মতো মনে হলো, হয়তো ভাগ্য আমাকে বারবার ফেলছে যাতে আমি আরও শক্তিশালী হয়ে উঠতে পারি। মা আমার জন্য গরম দুধ নিয়ে এলেন এবং বললেন, বেটি, আজ তোর মুখে বাবার সেই জেদ দেখলাম। মনে আছে, তোর বাবা বলতেন, সত্যের চেয়ে বড় কোনো অস্ত্র নেই। আজ তুই সেটা প্রমাণ করে দিলি। আমি তার চোখের দিকে তাকিয়ে মাথা নত করলাম। মা, যদি আপনি পাশে না থাকতেন তাহলে হয়তো আমি ভেঙে পড়তাম। মায়ের চোখও ভিজে গেল। আগে আমি ভুল করেছিলাম, কিন্তু এখন আমি তোকে একা ছাড়ব না। সেই রাতে আমি আকাশকে বুকে জড়িয়ে অনেকক্ষণ ধরে ভাবছিলাম। একদিকে কোর্টে পাওয়া সাহস, অন্যদিকে আগামীকালের ভয়। তখনই মোবাইল বাজল। স্ক্রিনে একটি অজানা নম্বর। আমি রিসিভ করতেই ওপার থেকে ঠান্ডা এবং দ্রুত কণ্ঠস্বর এলো, আজ কোর্টে তুই যে নাটক করেছিস তার ফল ভালো হবে না। আমি ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলাম, কে বলছেন? উত্তর এলো, তোর জন্য ভালো হবে যদি তুই তালাক মেনে নিস এবং বাচ্চাটাকে আমাদের কাছে দিয়ে দিস, না হলে তোর জীবন নরক করে দেব। কলটি কেটে গেল। আমি শিউরে উঠলাম। মা আমার মুখের ভয় দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আমি তাকে সব বললাম। মা আমার হাত ধরে বললেন, বেটি, ভয় পাস না, এরাই সেই লোক যারা সত্যের কাছে হার মানছে। আমরা পুলিশে রিপোর্ট করব। পরের দিন আমরা লিগ্যাল এইডের উকিল অনন্যা ম্যামের সাথে দেখা করলাম এবং আমি কলটির রেকর্ডিং শোনালাম। তিনি ভুরু কুচকালেন। এটা স্পষ্ট হুমকি। আমরা এটা কোর্টে পেশ করব। আর হ্যাঁ, অনেক এবং তার পরিবার যত চালই চলুক, প্রতিটি চাল উল্টো ফল দেবে। অন্যদিকে অনেক এবং তার পরিবার হার মানার পাত্র ছিল না। তারা প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের মধ্যে মিথ্যা রটানো শুরু করল। দেখলি শ্রেয়া কত চালাক বেরোলো? নিজের বাচ্চার অভাব লুকিয়ে সবাইকে বোকা বানাচ্ছে। এখন কোর্টে মিথ্যে সহানুভূতি আদায় করছে। মহল্লায় ফিসফাস শুরু হলো। আর যখন আমি সবজি কিনতে বেরোলাম, তখন দুজন মহিলাকে ফিস করতে শুনলাম। এই তো সেই মহিলা যে অসম্পূর্ণ বাচ্চা জন্ম দিয়েছে। অন্যজন বলল, হ্যাঁ, স্বামী ঠিকই করেছে ছেড়ে দিয়ে, আর এখন কোর্টে ড্রামা করছে। এই কথাগুলো তীরের মতো আমার কানে বিঁধল। কিন্তু আমি মাথা উঁচু রেখে বাড়ি ফিরে মাকে বললাম, মা, লোকে যাই বলুক, আমার কিছু যায় আসে না।
কিন্তু এই কটু কথাগুলো আকাশের কানে পৌঁছাতে দেব না। সন্ধ্যায় ডাক্তার সমীর রায় এলেন। তিনি আকাশকে কোলে নিলেন এবং খেলনা দিয়ে খেলতে লাগলেন। তারপর হেসে বললেন, দেখো, আজ চ্যাম্পিয়ন আমার আঙুলটা কত জোরে ধরেছে। এই শক্তি বলে দিচ্ছে যে এর মধ্যে জেদ ভরপুর। আমি হাসলাম, কিন্তু সমীর আমার মুখের ক্লান্তি বুঝতে পারলেন এবং গম্ভীর স্বরে বললেন, শ্রেয়া, লোকে কথা বলবেই, কিন্তু মনে রেখো, সমাজের জিভের চেয়ে মায়ের ঢাল বেশি শক্তিশালী হয়, আর তুমিই সেই ঢাল। কয়েকদিন পর কোর্টের 2য় তারিখ এলো, আর এবার অনিকের উকিল নতুন চাল চললেন। তিনি বললেন, মাননীয়, আমাদের তথ্য অনুযায়ী বাদী মানসিকভাবে অস্থির। জন্মের পর থেকেই তিনি অবসাদে ভুগছেন এবং এমন অবস্থায় তিনি সন্তানের দেখাশোনা করতে পারেন না। আমাদের কাছে মেডিকেল রিপোর্ট আছে। আমার হুঁশ উড়ে গেল এবং আমি অবাক হয়ে অনন্যার দিকে তাকালাম। তিনি সঙ্গে সঙ্গে বললেন, মাননীয়, এটা শুধুমাত্র একটি মিথ্যা অভিযোগ। বাদী নিয়মিত মেডিকেল চেক করান এবং আমাদের কাছে তার প্রমাণ আছে। বরং আমাদের কাছে প্রমাণ আছে যে বিবাদী তাকে মানসিকভাবে নির্যাতন করেছেন। তিনি হাসপাতালের ভিডিও এবং হুমকির কলটি কোর্টে পেশ করলেন। তখন বিচারক কড়া গলায় বললেন, যদি বিবাদী এভাবে ভিত্তিহীন অভিযোগ করতে থাকেন তবে তা তাদের বিরুদ্ধেই যাবে। এই আদালত শুধু সত্য শুনবে। অনেকের কতলে ঘাম দেখা গেল এবং তার মা বোন বিড়বিড় করতে লাগলেন। শুনানির পর বাইরে আসতেই অনিক আমাকে থামিয়ে বলল, তুই কেন সবার সামনে আমাকে অপমান করছিস? তালাক দিয়ে দে, সব শেষ করে দে। আমি ঠান্ডার স্বরে উত্তর দিলাম, অপমান তো তখনই হয়েছিল যখন তুমি হাসপাতালে আমার আর নিজের ছেলেকেই দূরে ঠেলে দিয়েছিলে। এখন আমি আমার ছেলের অধিকারের জন্য লড়ছি, আর যতক্ষণ শ্বাস আছে লড়তে থাকব। সেই দিন বাড়ি ফিরে আমি ক্লান্ত হলেও ভিতর থেকে আরও শক্তিশালী হয়ে উঠেছিলাম। মা দরজায় আরতির থালা নিয়ে আমার অভ্যর্থনা করলেন এবং বললেন, বেটি, তুই এখন শুধু আমার মেয়ে নয়, তুই তাদের সবার কণ্ঠস্বর যাদের সমাজ চুপ করিয়ে দিয়েছে। আমি আকাশকে কোলে তুলে নিলাম। তার ছোট্ট হাসি আমার মন ভরে দিল এবং আমি মনে মনে বললাম, আকাশ, তুই আমার জয়। তোর বাবা আমাদের ছেড়ে চলে গেলেও তোর মা তোকে কখনো একা ছাড়বে না। এখন প্রতিটি লড়াই তোর জন্য। সময় শুধু ঘড়ির টিকটিকিতে মাপা হয় না, বরং সেই মুহূর্তগুলো দিয়ে মাপা হয় যার হৃদয়ে গভীর ছাপ ছেড়ে যায়। আকাশের জন্ম আমার জীবনের সবচেয়ে বড় আঘাতও ছিল, আবার সবচেয়ে বড় শক্তিও ছিল। ধীরে ধীরে দিন কাটতে লাগলো এবং প্রথম মাসগুলো ছিল অত্যন্ত কঠিন। ডাক্তার বলেছিলেন যে আকাশকে প্রতিদিন ব্যায়ামের প্রয়োজন, যাতে তার শরীর ভারসাম্য শিখে। ডাক্তার সমীর রায় নিয়মিত আসতেন এবং ছোট ছোট অভ্যাস করাতেন। কখনো হাতের তালুতে তুলোর গোলক ধরিয়ে দিতেন, কখনো টামি টাইম করাতেন, আর আমি প্রতিটি পদক্ষেপে তার পাশে থাকতাম। আমার মাও এখন পুরোপুরি পাল্টে গিয়েছিলেন। সেই মা যিনি একদিন বলেছিলেন, যদি তুই মরে যেতিস, আজ সেই মা প্রতিদিন রাতে আকাশকে কোলে তুলে নিয়ে ঘুম পাড়ানি গান গাইতেন এবং বলতেন, বেটা আকাশ, তুই পৃথিবীকে দেখিয়ে দিবি যে তোর মতো বাচ্চারা কারো থেকে কম নয়। কিন্তু বাইরের পৃথিবী তখনও বিষাক্ত ছিল। পাড়ার মহিলারা কটু কথা বলতেন, বেচারি, স্বামী ছেড়ে দিয়েছে, বাচ্চা অসম্পূর্ণ, এখন জীবন কিভাবে চলবে। কখনো আমি চুপ করে যেতাম, আর কখনো সরাসরি বলে দিতাম, এ অসম্পূর্ণ নয়, ভগবানের আশীর্বাদ, আর এর মা ভেঙে পড়ার মতো নয়। ধীরে ধীরে আমি শিখলাম যে দুনিয়ার প্রতিটি কটূক্তির জবাব দেওয়া জরুরি নয়। কখনো কখনো নীরবতাই সবচেয়ে বড় উত্তর হয়। আকাশ 6 মাসের হলো, তখন প্রথমবার সে পেটের ওপর উপুর হয়ে হাসল, আর আমার জন্য সেই মুহূর্তটা কোনো উৎসবের থেকে কম ছিল না। সমীর বললেন, দেখুন, এটা একটা ছোট্ট অলৌকিক ঘটনা, প্রতিটি অভ্যাসের ফল দেখা যাচ্ছে। মা চোখে জল ভরে বললেন, বেটি, এই হাসি তোর সবচেয়ে বড় পুরস্কার। এর মধ্যে কোর্টের তারিখ আসতেই থাকল এবং অনিক ও তার পরিবার বারবার বিভিন্ন মিথ্যা অভিযোগ আনতে থাকল। কখনো বলতো এই বাচ্চা ভবিষ্যতে বোঝা হবে, কখনো বলতো মা আর্থিকভাবে অক্ষম। কিন্তু প্রতিবার তাদের অভিযোগ আমার প্রমাণ এবং আমার সাহসের সামনে ভেঙে পড়ত। আমার উকিল অনন্যা স্পষ্ট বলে দিলেন, দেখো শ্রেয়া, লড়াইটা দীর্ঘ হচ্ছে, কিন্তু জিত তোমারই হবে। আদালত ধীরে ধীরে বুঝতে পারছে যে বাবা শুধু সমাজের সম্মানের জন্য লড়ছে, আর মা লড়ছে তার সন্তানের অধিকারের জন্য। এই দিনগুলোতে আমার সাথে একটি সাপোর্ট গ্রুপের সাথে দেখা হলো, যেখানে আরও অনেক মা ছিলেন যাদের সন্তানদের কোনো না কোনো সমস্যা ছিল। কোনো শিশু শুনতে পারত না, কেউ কথা বলতে পারত না, কেউ হাঁটতে পারত না, কিন্তু প্রতিটি মায়ের চোখে সেই একই উজ্জ্বলতা ছিল, তাদের সন্তানকে সবার সমান করে দেখার। সেখানে মৌমিতা দিদি, নাম পরিবর্তন, নামের একজন মহিলা বললেন, বোন, বাচ্চার অভাব নয়, সমাজের চিন্তা ভাবনা পঙ্গু হয়। যখন মা পাশে দাঁড়ায় তখন সন্তান পৃথিবীর সাথে লড়তে পারে। তার কথাগুলো আমার হৃদয়ে গেঁথে গেল এবং আমি ভাবলাম, হ্যাঁ, আমার আকাশও লড়বে এবং জিতবে। ধীরে ধীরে আকাশ 1 বছরের হলো এবং তার প্রথম জন্মদিন আমি সাদামাটাভাবে পালন করলাম। মা নিজের হাতে তার জন্য হালুয়া বানালেন এবং সমীরও এসেছিলেন। তিনি একটি রঙিন ওয়াকার উপহার দিলেন। আকাশ এই ওয়াকার ধরল এবং প্রথমবার ভারসাম্য বজায় রাখার চেষ্টা করল।
তার একটা পা কম ছিল, কিন্তু তার চেষ্টা ছিল পূর্ণ। সে পড়ে গেল, কাঁদল, আবার উঠল এবং আবার চেষ্টা করল। সবার চোখ জলে ভরে গেল এবং আমি তাকে বুকে জড়িয়ে বললাম, বেটা, তুই একদিন দৌড়াবিও। সমীর ধীরেশ্বরে বললেন, এবং যখন দৌড়াবে তখন পুরো পৃথিবী দেখবে। অন্যদিকে অনিকের পরিবার শান্তিতে বসার পাত্র ছিল না। তারা কোর্টে নতুন নথি জমা দিল এবং বলল, আমরা সন্তানের হেফাজত নিতে প্রস্তুত, যাতে সে সঠিক পরিবেশ পেতে পারে। মা একা, সে সন্তানের লালন পালন করতে পারবে না। এটা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। কিন্তু আমি প্রতিজ্ঞা করলাম, এখন আমাকে শুধু আমার ছেলেকে বাঁচাতে হবে না, বরং এটাও প্রমাণ করতে হবে যে একজন মা একা থেকেও পুরো পৃথিবীর সাথে লড়তে পারে। পরের শুনানিতে আমি নিজে কোর্টে দাঁড়িয়ে বললাম, মাননীয়, যে বাবা সন্তানকে বোঝা মনে করে সে তাকে কখনো অবলম্বন দিতে পারে না। এই সন্তানের মায়ের ভালোবাসা প্রয়োজন, সেই লোকেদের ঘর নয় যেখানে সে কটু কথা শুনবে। আমি একা, কিন্তু আমার সাহস আছে, আর সেটাই আমার ছেলের সবচেয়ে বড় শক্তি। বিচারক আমার চোখের দিকে তাকালেন এবং বললেন, আপনার চোখে সত্যতা আছে, আদালত এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে। কোর্ট থেকে বেরোনোর সময় অনেক আমাকে থামিয়ে বলল, তুই এই লড়াই হেরে যাবি। তুই ভাবিস যে একজন মহিলা একা সব সামলাতে পারে? পৃথিবী তোকে পিষে ফেলবে। আমি শান্তস্বরে বললাম, অনেক, মহিলা একা থাকে না, তার সাথে তার মাতৃত্ব থাকে, আর মাতৃত্ব কোনো তরোয়ালের চেয়ে কম নয়। সেই দিন যখন আমি বাড়ি ফিরলাম, তখন মা দরজায় দাঁড়িয়ে বললেন, বেটি, আজ তুই আমাকে শিখিয়ে দিলি যে নারীর সাহস কেমন হয়। সত্যি বলতে কি, তুই এখন শুধু আমার মেয়ে নয়, তুই হাজারো নারীর আশা হয়ে উঠেছিস। আমি আকাশকে তুলে আকাশের দিকে তাকালাম এবং মনে মনে বললাম, বেটা, এটা তো শুরু, তোর রাস্তা এখনো লম্বা, কিন্তু তোর মা তোর সাথে আছে। যত ঝড়ই আসুক, আমি তোকে কখনো পড়তে দেব না। যে মা একদিন বলেছিলেন, যদি তুই মরে যেতিস, আজ সেই মা রোজ বলেন, বেটি, তোর ছেলে কারো মুখাপেক্ষী থাকবা না, দেখিস একদিন সবাইকে অবাক করে দেবে। তারই বিশ্বাস আমার কাছে ওষুধের চেয়েও বেশি কিছু ছিল। কিন্তু শাশুড়ি ও ননদ তাদের চাল বন্ধ করতে রাজি ছিল না। তারা মহল্লায় গুজব ছড়ালো, দেখো, বাচ্চা এখনও হাঁটতে পারে না, 3 বছর হয়ে গেল, এখনও অসম্পূর্ণ, এই মহিলা শুধু সহানুভূতি আদায় করছে। এই কথাগুলো আমাকে বিঁধলেও আমি জানতাম যে সত্যের জবাব সময় দেবে। ডাক্তার সমীর রায় এখন আকাশকে নিয়মিত ফিজিওথেরাপি এবং বিশেষ অনুশীলন করাতেন, এবং তিনি একটি ছোট কৃত্রিম পায়ে ট্রায়াল শুরু করালেন। প্রথম দিন আকাশ খুব কাঁদল। সে পা নাড়ালো এবং রাগে কৃত্রিম পা খুলে ছুঁড়ে ফেলে দিল। আমি ঘাবড়ে গেলাম, কিন্তু সমীর নরমভাবে বললেন, আকাশ বেটা, পড়ে যেতে শেখো না, পড়ে গিয়ে উঠতে শেখো। একবার তুমি হাঁটতে শুরু করলে কেউ তোমাকে আটকাতে পারবে না। তারপর তিনি তার ছোট হাত ধরে আমার হাতে দিলেন এবং বললেন, এখন এই দুটো হাত একসাথে উঠবে। কয়েক সপ্তাহের মধ্যেই আকাশ কৃত্রিম পা পড়তে মেনে নিল। তার হাঁটাটা একটু টলমল করত, কিন্তু প্রতিটি পদক্ষেপ কোনো জয় থেকে কম মনে হতো না। যেদিন সে প্রথমবার দুপাই একা হেঁটে আমার কাছে এসে বলল, মা, তখন আমার চোখ জলে ভরে গেল এবং মা পিছনে দাঁড়িয়ে হাত জোড় করে বললেন, হে ভগবান, আজ আমাদের শ্রেয়ার আকাশের জয় শুরু হয়ে গেল। এর মধ্যে কোর্টের মামলা তার শেষ পর্যায়ে ছিল। অনিক এবং তার পরিবার তখনও বারবার এই যুক্তি দিতে থাকল যে বাচ্চা পঙ্গু এবং ভবিষ্যতে বোঝা হবে, কিন্তু আমার উকিল অনন্যা প্রতিবার কড়াভাবে জবাব দিতেন, মাননীয়, বাচ্চা বোঝা নয়, একজন মানুষ, আর তার মা তাকে বোঝা হতে দেননি, বরং তার জন্য পুরো পথ তৈরি করে দিয়েছেন। এটাই সবচেয়ে বড় দায়িত্ব। বিচারক প্রতিটি শুনানিতে গভীরভাবে দৃষ্টিতে আমাকে এবং আকাশকে দেখতেন এবং একবার হেসে বললেন, মায়ের সাহস দেখে মনে হচ্ছে এই বাচ্চা একদিন সবার জন্য উদাহরণ হবে। সেই দিন আমার প্রথমবার মনে হলো, এখন জয় আর বেশি দূরে নয়। কিন্তু অনিক হার মানতে রাজি ছিল না। সে শেষ চাল চালল এবং কোর্টে বলল, মাননীয়, আমি আর্থিকভাবে সক্ষম, আমি বাচ্চাকে ভালো স্কুলে পড়াতে পারি, তার সমস্ত সুবিধা দিতে পারি, যেখানে বাদী একা এবং আর্থিকভাবে দুর্বল। সন্তানের ভবিষ্যতের জন্য বাবার কাছে থাকাই উচিত হবে। এটা শুনে এক মুহূর্তের জন্য আমার মন ভেঙে গেল, কিন্তু তখনই মা আমার হাতে চাপ দিলেন এবং কানে কানে বললেন, বেটি, তোর ছেলে শুধু পয়সায় নয়, মায়ের ভালোবাসায় বাঁচবে। আমি উঠে দাঁড়ালাম এবং বিচারককে বললাম, মাননীয়, টাকা জীবনকে সহজ করতে পারে, কিন্তু সত্যিকারের অবলম্বন মায়ের হৃদয় দেয়। যে বাবা সন্তানকে জন্ম থেকেই দূরে ঠেলে দিয়েছে, তার আজ তার ভবিষ্যতের চিন্তা কিভাবে হতে পারে? আমি হয়তো একা, কিন্তু আমি তাকে বুকে জড়িয়ে ধরে প্রতিদিনের কান্নাকে হাসিতে পাল্টেছি। যদি সাহস লাগে, তবে তা আমার কাছ থেকে শিখুক। আমার সন্তান আমার থেকে দূরে থেকে কখনো খুশি থাকতে পারবে না। কোর্টরুমে নিস্তব্ধতা নেমে এলো এবং বিচারক তারিখ বাড়িয়ে দিলেন, কিন্তু তার মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল যে তিনি সত্যের দিকে ঝুঁকছেন। বাড়ি ফিরে আমি আকাশকে কোলে নিলাম। সে হাসছিল এবং তার ছোট ছোট বই থেকে অক্ষর চেনার চেষ্টা করছিল। আমি মাকে বললাম, মা, যেদিন এই বাচ্চা প্রথমবার স্কুলে দাঁড়াবে, সেদিন আমি সবাইকে দেখাবো যে যাকে অসম্পূর্ণ বলা হয়েছিল সেই বাচ্চা পুরো পৃথিবী জয় করতে পারে।
মা চোখে জল ভরি বললেন, বেটি, তোর ছেলে শুধু তোর কোলের অবলম্বন নয়, তোর সাহসের পরিচয়। আজ যে পৃথিবী তোকে কটু কথা বলে, কাল সেই পৃথিবীকেই তোর ছেলে হাততালি দিতে বাধ্য করবে। সেই রাতে যখন সবাই ঘুমোতে পড়ল, তখন আমি জানলার ধারে বসেছিলাম। আকাশে চাঁদ ঝলমল করছিল এবং আমি মনে মনে বললাম, হে ভগবান, আমাকে শক্তি দিও, আমাকে আমার এই লড়াইয়ে হারতে দিও না, কারণ আমার জয়ই আমার ছেলের জীবন। সময় ডানা মেলে উড়তে থাকল এবং এখন আকাশ 8 বছরের হয়ে গিয়েছিল। লম্বা চেহারা, আত্মবিশ্বাসে ভরা চোখ এবং মুখে সেই নিষ্পাপ হাসি, যা আমাকে প্রতিটি মুশকিলের মধ্যে সাহস দিয়েছিল। কৃত্রিম পা এখন তার শরীরের অংশ হয়ে গিয়েছিল এবং সে রোজগার জীবনে যে কোনো সাধারণ ছেলের মতোই স্কুলে যেত, পড়াশোনা করত এবং দিদা নানিকে হাসাত। সে এখন ক্রিকেট খেলত, বন্ধুদের সাথে সাইকেল চালাত এবং সন্ধে আমার কোচিং ক্লাসে ছোট ছোট ছেলেমেয়েদেরকে শিক্ষা দিত। বাচ্চাদের পড়াতে সাহায্য করত। কখনো কখনো সে মঞ্চে কবিতা শোনাত এবং সবার হাততালি পেত। মাহির মুখ এখন পাল্টে গিয়েছিল। সেই মা যিনি একদিন বলেছিলেন, যদি তুই মরে যেতিস, আজ সবাইকে বলেন, আমার মেয়েই আমার শক্তি আর আমার নাতি আমাদের গর্ব। তার চোখে গর্ব স্পষ্ট ঝরে পড়ত। মহলে আর মহিলারা এখন আমার কাছে এসে পরামর্শ চাইতেন। শ্রেয়া দিদি, আমাদের ছেলেকেও তোমার ছেলের মতো সাহস দাও। আমি হাসতাম এবং বলতাম, সাহস হৃদয়ে থাকে, শুধু তাকে জাগাতে হয়। শাশুড়ি এবং ননদ এখনও কখনো কখনো কটু কথা বলার চেষ্টা করতেন, কিন্তু মহল্লা এখন তাদের সাথে ছিল না। লোকেরা স্পষ্ট বলতো, যে মহিলাকে তোমরা দূরে ঠেলে দিয়েছিলে, সেই তো নিজের সাহস দিয়ে সম্মান অর্জন করেছে। ধীরে ধীরে তারাও চুপ হয়ে গেলেন। একদিন শাশুড়ি নিজেই আমার বাড়িতে এলেন এবং আকাশকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন, বেটা, আমি খুব ভুল করেছিলাম, তোকে বোঝা মনে করেছিলাম, কিন্তু তুই তো আমাদের চোখের মণি। আকাশ তাকে সান্ত্বনা দিল, দাদি, এখন সব ঠিক আছে। মা শিখিয়েছেন যে পুরনো কথা ভুলে এগিয়ে যেতে হয়। অনেক কখনো কখনো ফোন করত, দেখা করার চেষ্টা করত, কিন্তু আকাশের একটাই উত্তর থাকত, মাই আমার পরিবার। একদিন অনেক চিঠি পাঠালো, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল ছিলাম। আমি চিঠিটা পড়লাম এবং আকাশকে দেখালাম। সে হেসে বলল, মা, এখন আমাদের ক্ষমা করার দরকার নেই, আমরা জিতে গেছি। আমি চিঠিটা পুড়িয়ে দিলাম এবং মনে মনে বললাম, হ্যাঁ বেটা, এখন আমাদের পরিবার সম্পূর্ণ। আমি আমার ছোট্ট টিউশন সেন্টারকে এত এগিয়ে নিয়ে গেছিলাম যে এখন সেটা একটা কোচিং ক্লাস হয়ে গিয়েছিল। ঘরের অভাব মিটে গিয়েছিল এবং সবচেয়ে বড় কথা, এখন কারো উপর নির্ভর থাকার প্রয়োজন ছিল না। এখন আমার ক্লাসে 50-এরও বেশি বাচ্চা পড়ত এবং অনেক মেয়ে আমার কাছে এসে বলতো, দিদি, আপনার মতো শক্তিশালী হতে চাই। আমি তাদের নিজের গল্প শোনাতাম এবং বলতাম, মুশকিল আসে কিন্তু হার মানবে না। স্কুলের প্রিন্সিপাল আমাকে ডাকলেন এবং বললেন, শ্রেয়াজি, আপনি আমাদের স্কুলে মোটিভেশনাল স্পিকার হন, আপনার কথা বাচ্চাদের নতুন জীবন দেবে। আমি রাজি হলাম এবং প্রতি মাসে বাচ্চাদের নিজের জীবনের শিক্ষা দিতাম। এক সন্ধ্যায় উঠোনে বসে আমি ভাবছিলাম যে আমার জীবন আমাকে কত পাল্টে দিয়েছে। মা আমার কাছে এলেন এবং বললেন, বেটি, এখন তুই জিতে গেছিস। তোর ছেলে সবাইকে প্রমাণ করে দিয়েছে যে অভাব শরীরে নয়, চিন্তায় থাকে। এখন তোর জীবনে সুখের অভাব কখনো হবে না। আমি তার হাত ধরলাম এবং বললাম, মা, আপনিও আমার শক্তি হয়ে উঠেছেন। প্রথমে আপনি আমাকে অভিশাপ দিয়েছিলেন, কিন্তু আজ আপনি আমার ঢাল। আকাশ ঘর থেকে বাইরে এলো, আমার কাছে বসল এবং বলল, মা, তুমি কাঁদছো কেন? তুমি তো বলেছিলে যে আমরা অসম্পূর্ণ নই, সম্পূর্ণ। তাই এখন কাঁদা বারণ, এখন শুধু হাসতে হবে। আমি তাকে জড়িয়ে ধরলাম এবং মনে মনে ভাবলাম, হ্যাঁ বেটা, তুই আমার জয়, তুই আমার পৃথিবী। সে আমার গালে চুমু খেলো এবং বলল, মা, কাল স্কুলে প্রাইজ ডে, আমি ফার্স্ট প্রাইজ জিতেছি, তোমাকে আসতে হবে। আমি হেসে বললাম, হ্যাঁ বেটা, পুরো পৃথিবী দেখবে যে আমার আকাশ কত এগিয়ে গেছে। পরের দিন প্রাইজ ডেটা আকাশ মঞ্চে গেল, সে বক্তৃতা দিল। আমার মা আমাকে শিখিয়েছেন যে জীবনে পা দিয়ে নয়, সাহস দিয়ে হাঁটতে হয়। আজ এই পুরস্কার আমার মাকে উৎসাহ দিত। পুরো অডিটোরিয়াম হাততালিতে ফেটে পড়ল। আমি স্টেজে গেলাম এবং তাকে জড়িয়ে ধরলাম। সবাই দাঁড়িয়ে হাততালি দিল। সেই রাতে আমি আকাশের দিকে তাকালাম এবং মন থেকে বললাম, হে ভগবান, ধন্যবাদ যে তুমি আমাকে হারতে দাওনি। আজ আমার মা আমার শক্তি আর আমার ছেলে আমার পরিচয়। এটাই আমার সবচেয়ে বড় জয়। আকাশ ঘুমিয়ে হাসছিল। আমি তার কপালে চুমু খেলাম এবং ভাবলাম, এই বাচ্চা যাকে পৃথিবী বোঝা বলেছিল, আজ আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। মহল্লায় এখন প্রতিটি বাড়িতে আমার আর আকাশের উদাহরণ দেওয়া হয়। মেয়েরা বলে, শ্রেয়া দিদির মতো হতে চাই,
আর মায়েরা বলেন নিজেদের বাচ্চাদের আকাশের মতো সাহস দাও। আমাদের ছোট্ট বাড়ি এখন সুখে ভরা ছিল এবং আমি জানতাম যে এই সফর এখনও শেষ হয়নি, ভবিষ্যতে আরও গন্তব্য আছে। কিন্তু এখন আর ভয় লাগে না, কারণ আমার সাথে আমার ছেলে এবং আমার মা আছে। তো বন্ধুরা, এটা ছিল আজকের এক মন ছুঁয়ে যাওয়া গল্প, যা আমাদের এটা শেখালো যে জীবনে যতই মুশকিল আসুক না কেন, মায়ের সাহস আর সন্তানের বিশ্বাস সব কিছুকে হারিয়ে দেয়। যে মেয়েকে নিজের মা একদিন বলেছিলেন, যদি তুই মরে যেতিস, সেই মেয়েই তার সন্তানকে অবলম্বন করে পুরো পৃথিবীকে জবাব দিল। আজ এই গল্প প্রতিটি মানুষের জন্য আয়না, যে পরিস্থিতির কাছে হার মেনে নেয়। বন্ধুরা, যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন। কমেন্টে লিখে জানান যে গল্পের কোন অংশটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। এবং যদি আপনারা এমন আরও মন ছুঁয়ে যাওয়া গল্প শুনতে চান তাহলে আমাদের ভিডিও লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিকে হাইপ অবশ্যই দেবেন। আবার দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত নিজের এবং প্রিয়জনদের খেয়াল রাখুন এবং সবসময় হাসতে থাকুন। ধন্যবাদ।